নমস্কার সবাইকে। বিধিপাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পুরনো কথা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। বাল্যে সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুমার ঝগড়া বিবাদ চলেছে। এর কারণ কিছু বুঝতুম না। আমার বয়স তখন 7 বছর। ঠাকুরমা যে বাবার মা এটা অনেক দিনই বুঝেছিলাম, কিন্তু মা ছেলেকে এমনি করে যে দিন নেই রাত নেই বকে, তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি। বুড়ো মানুষই যে অমনি করে তাও তো নয়, কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুমার চেয়েও বেশি বয়সের। দিদিমার মাথার চুল পেকেছিল, ঠাকুমার মাথার চুল তখনও অনেক কাঁচা। কিন্তু কই, দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন, কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে। তবে কেন ঠাকুমা এরকম করেন আমার বাবাকে? মাঝে মাঝে এ কথা ভেবেছি, কিন্তু 7 বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতুম না, বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতও না। দিদিমার কাছে আমি অনেক সময় থাকতুম। তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয়, অনেকখানি সময় লাগে সেখানে পৌঁছতে। সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছবার আগে রোদ রাঙা হয়ে আসতো। বাদুড়ের দল ডানা ঝটপট ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত। নদীর জলে নৌকার ধারে ফুসফুস করে শূকররা ডিগবাজি খেয়ে ডুব দিত। এসব অনেক ছেলেবেলাকার কথা। তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে। সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছি, আর কখনো যাইনি। দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই, ম্যালেরিয়ায় জনহীন স্ত্রীহীন হয়ে গেছে শুনেছি। বহুদিন কলকাতার বাসিন্দা, এখন সেসব জায়গায় যেতে ভয়ও করে, বিশেষ করে এখন যখন বয়স হয়েছে। সাবধানে থাকাই ভালো। দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো। যখনই দেশের বাড়িতে ডালিম গাছটা, তার ভারী পাশের লম্বা পেঁপে গাছটা, তার পাশে পুরনো পাতকো ও গোয়ালটার ছবি মনে ভাসে, সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের খুব অস্পষ্ট একটা ছবি। ওদের সঙ্গে মা যেন জড়ানো আছেন। কি ভালোই বাসতুম মাকে। জীবনে অত ভালো কাউকে বাসিনি, বাঁচতে পারবও না। মায়ের সম্বন্ধে আমার প্রতি শৈশবকালে যে ছবিটি জাগে, তাতেও দেখি ঠাকুমার মাকে অনেক কষ্ট দিতেন। মাকে শক্ত শক্ত কথা বলতেন অকারণে। ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম। বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনোসেন্ট দিয়েও বুঝতাম। তার একটা মস্ত কারণ, মার প্রতি ছিল তার গভীর দরদ ও সহানুভূতি। এই রক্ত, একই রক্ত একই মাংস আমার গায়ে, আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে? একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো। আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরেই আর একজন কাদের বাড়ি ছিল। একটা খুব বড় ঝাঁকড়া লিচু গাছ ছিল তাদের বাড়ির উঠোনের। বিকেলবেলাটায় আমি এবং আরও অনেক ছেলেপুলে লিচু তলায় খেলছিলুম। এমন সময় আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন, ভানু, খাবার খাবি আয়। খেলা ফেলে ছুটে গেলুম খেতে। সদর দরজা ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয়। দুদিকের কাঠে হাত দিয়ে দাঁড়িয়েছেন, পরনে সাদা শাড়ি, মুখে হাসি। দরজার কপার জোড়ার শেকলে ধরনের মোটা পেরেকে গুল বসানো। পাশে ছোট্ট একটা চালা ঘরে ঘর বিচলি থাকত। মা খেতে দিলেন মুড়ি মেখে। বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি। এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুমা ফিরলেন জল নিয়ে, এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি এবং গালাগালি শুরু করলেন। ঠিক কথাগুলো মনে নেই, কিন্তু তার মোট মর্ম এই যে, বাড়িতে ওবেলা পুরুত ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন। তার পাতে রুটির তরকারি রয়েছে। সেই পাতের রুটি তরকারি আমার জন্যই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলেন ঠাকুমা। ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না, তখনের মধ্যেই মুড়ি ঘরা পেতে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি? আমার বললেন, রাখো মুড়ি। 5-6খানা রুটি পড়ে রয়েছে পাতে, ওগুলো উঠাবে কে? পরের পাতের ঘাঁটা জিনিস খেতে আমার ঘেন্না করে, কিন্তু ঠাকুমার ভয় কিছু বলতে পারলুম না। ঠাকুমা ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন। খাবারের সময় আমার কান্না এলো মায়ের কথা ভেবে। মিথ্যা মিথ্যা ঠাকুমার মাকে বকলেন কেন? মা হয়তো জানতো না পাতে খাবার ঢাকা আছে।
ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু দেখব যাতে মায়ের মনের কষ্ট দূর হয়। কিন্তু 4-5 বছর যখন আমার বয়স, না পারি কথা গুছিয়ে বলতে, না পারি কিছু বোঝাতে। হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলুম। এছাড়া সহানুভূতি দেখানোর জন্য অন্য কোনো উপায় আমার জানা ছিল না সে সময়। মধ্যে কিছু দিনের কথা আমার অত মনে পড়ে না। আবার যখন মায়ের কথা মনে পড়ে তখন আমার মায়ের খুব অসুখ। কী অসুখ জানতুম না তখন। নিচের একটা ঘরে মা থাকতেন। আমাকে মায়ের কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল, কিন্তু আমাকে ধরে রাখা সহজ কথা নয়। ফাঁক পেলেই আমি মায়ের কাছে ঘরে গিয়ে ঢুকতুম। খানিকক্ষণ ধরে মায়ের সঙ্গে কী সব কথা কইতুম। তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত। ঠাকুমার কাছে বকুনি খেতে হতো এই ঘরে যাওয়ার জন্য। এরকম চলল 2-10 দিন নয়, অনেক দিন। কতদিন তা আমার জানার বয়সও হয়নি। মোটের উপর অনেক দিন। এখন মনে হয় 7-8 মাসের কথাও নয়। একদিন শুনলুম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুমার ঝগড়া হচ্ছে। ঠাকুমা বলছেন, আর ওর পেছনে পয়সা খরচ করে কি হবে? আমার ছেলে মেয়েগুলো কি পথে দাঁড়াবে? সংসারের টাকা দিয়ে দামি দামি ওষুধ এলে কত করে কম আসে, তাতে কি কখনো কিছু কাজ হলো? তখন আর আমি বেশি টাকা খরচা করতে পারবো না। বাবা বলছেন, তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে? ঠাকুমা বললেন, চিকিৎসা কম হয়নি কিছু, এখনও তো চিকিৎসার ত্রুটি নেই, কিন্তু আর আমি তোমায় টাকা দেব না। যে বাঁচবে না তার পেছনে আর টাকার খরচে কোনো মানে নেই। সেদিন বুঝলুম মার অসুখ খুব গুরুতর। মন খুব খারাপ হয়ে গেল। সমস্ত বাড়ির মধ্যে আমার মন টানে কেবল মায়ের ঘরে। যখন মন খারাপ হয় মায়ের কাছে গেলে সব দুঃখ চলে যায়। কিন্তু সেখানে যখন তখন যাওয়ার জো নেই, লুকিয়ে যেতে হবে, নইলে ঠাকুমা পিসিকে বলে দেবেন। ছোট পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে চলে যাবে। ওদের সঙ্গে আমি তো জোরে পারি না। আজকের গল্পটি এত দূরই। পরবর্তী অংশ জানার জন্য দেখতে হবে কালকের পর্ব। চলছে আমাদের নতুন গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পুরনো কথা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।